ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সাম্প্রতিক একটা বক্তব্য দিয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এই বক্তব্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ সুশীল শ্রেণীর মানুষগুলো একবারে কাতুকুতু দিয়ে বসে পড়ছে যে এটা কি ধরনের বক্তব্য দিল। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে আমি ৭ থেকে ৮ বছর ছিলাম। ওই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক অবজারভেশন বলেন, আপনার ওই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাক্টিভিটি বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের আর্থসামাজিক অবস্থা বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ক্রাইটেরিয়া বলেন, ওই বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আবাসিক অবস্থা বলেন, সবগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা যতটা না একাডেমিক লেখাপড়া করতাম তার চেয়ে বেশি এই জিনিসগুলো চিন্তা চেতনার মধ্যে নিয়ে রাখার চেষ্টা করতাম। সবসময় এই জিনিসগুলো করতাম। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩,০০০ শিক্ষক। এই শিক্ষকগুলোর মধ্যে আপনি আমার মনে হয় ৩০০ শিক্ষকও পাবেন না যারা যে বিশ্বের অনেক বড়, বড় নামকরা বিশ্ববিদ্যালয় থেকে তারা ডিগ্রি নিয়েছে। যারা ওই সমস্ত ডিগ্রি নিয়ে তাদের যে লেখাপড়া, সেই লেখাপড়ার আঙ্গিকে তারা এমন কিছু রিসার্চ পেপার দেখানোর চেষ্টা করছে যেই রিসার্চ পুরো বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দিতে পারে। আমি এইটা দেখিনি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে ড্রেস আপ, যে ফ্যাশন সচেতনতা দেখেছি সেটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে। কারণ আমরা বসবাস করছি বাংলাদেশে। যদি এটা অনেকেই বলে থাকছে যে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীরা বলে থাকে বিশ্ববিদ্যালয় মানে বিশ্ব শিক্ষার আলয়। কিন্তু এটাও আপনার মাথায় রাখতে হবে যে এখনো রাশিয়ার মধ্যে প্রায় ৫০০ বিশ্ববিদ্যালয় আছে। সেই ৫০০ বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে না যে আপনার ইংরেজিতে পাঠক্রম করা হচ্ছে। অন্য আদারওয়াইজ দেখবেন যে তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ নিয়ে লেখাপড়া করাচ্ছে। কেন এগুলো করা হচ্ছে? কারণ আপনার মাতৃভাষায় লেখাপড়া করার কারণে, লেখাপড়া দেয়ার কারণে, সিলেবাস পাঠ্যক্রম হওয়ার কারণে যে পরিমাণ স্টুডিয়াস হবে একজন ছাত্রছাত্রী, সেই পরিমাণ স্টুডিয়াস কিন্তু ইংলিশ পাঠ্যক্রমে আপনি পাবেন না। অধিকাংশ সিলেবাস আমেরিকান এবং ইউরোপ সিলেবাস মেইনটেইন করে, ইংলিশ মিডিয়াম করা হয়। কিন্তু ওই শিক্ষকই ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সম্পর্কে সে ধারণা জানে না। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সিজিপিএ বাড়ায় কিভাবে? দেখবেন এই অবুঝের মধ্যেও ওই সমস্ত লেখাপড়া হিউজ পরিমাণ মুখস্থ করতেছে। লার্ন বাই হার্ট যেটাকে বলি আমরা। মুখস্থ করে ওইটা পরীক্ষার খাতায় উদ্গীরণ করছে। সেই উদ্গীরণ করার কারণে তাদের সিজিপিএ বাড়ছে। আবার অন্য একটা চিত্রও আছে যে সুন্দরী, সুন্দরী মেয়েরা বা যে সমস্ত লুতুপুতু মার্কা মেয়েরা আছে এরা কিন্তু শিক্ষকদের আবার উস্কানি দিয়ে তাদের প্রক্সি দিয়ে বিভিন্নভাবে অ্যাটেন্ডেন্স আদায় করেছে, বিভিন্নভাবে পরীক্ষায় মার্কস কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও চিন্তা করছে। সেই বিষয়গুলোই কিন্তু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলল। উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি এই জিনিসগুলো একেবারে হলফ করে বলতে পারি যে সমস্ত কথাবার্তা প্রত্যেকটি কথা বাস্তব ভিত্তিক কথাবার্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় যে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হলো, এর আগে প্রায় ১০০ বছরের রাজনৈতিক ইতিহাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। সেই ১৮৫৭ সাল থেকে যদি আপনারা চিন্তা করেন, আজাদির যে লড়াই, বিপ্লবের যে লড়াই, আপনার অধিকারের যে লড়াই, সেই অধিকারের লড়াই থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা প্রতিষ্ঠিত হতে পেরেছে। যেই সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৪০ একর জায়গা, এই যে আজকে সুপ্রিম কোর্ট দেখেন, আপনারা হাই কোর্ট দেখেন, এই যে আপনার সৌরভ উদ্যান দেখেন, এই যে শাহবাগ চত্বরটা দেখেন, বুয়েট ক্যাম্পাস দেখেন, ঢাকা মেডিকেল কলেজ দেখেন, আপনারা এই যে সচিবালয়টা দেখেন, এই পুরো অংশটাই কিন্তু নবাব সলিমুল্লাহর দান করা। নবাব সলিমুল্লাহ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য সে রাজপুত্র থেকে ফকির হয়েছে। এরকম বিভিন্ন বড়, বড় পত্রিকায় যে সমস্ত বড়, বড় পত্রিকা সারা বিশ্বকে লিড দেয়, সেই সমস্ত পত্রিকায় মানে অনেক ধরনের নিউজ আসছে যে একজন ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়া সে অনেকটা গরিব হয়ে, ফকির হয়ে মারা গেল। কারণ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে সে হিন্দুত্ববাদের শিকার হয়েছে। আজকে যখনই আমরা হিন্দুত্ববাদের কথা বলি, এক শ্রেণীর হিন্দু অটোমেটিক ক্ষেপে যায়। কেন? সেই হিন্দুত্ববাদের সংজ্ঞা বোঝে না। সে মনে হয় নবুঝ শিশু, সে মনে হয় হিন্দুত্ববাদের সংজ্ঞা বুঝতেছে না। এই কেন হিন্দুত্ববাদের সংজ্ঞা? আপনি হিন্দু ধর্ম চর্চা করেন, আপনাকে কেউ কি বাধা দিয়েছে? বাংলাদেশের যে হিন্দু যারা আছে, আমার বন্ধু-বান্ধব, আমরা একসাথে বসবাস করেছি। এমনকি আমি এটাও বলতে পারি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সর্বোচ্চ হেল্প করছে আমার হিন্দুরাই। কিন্তু তারা হিন্দুত্ববাদের চর্চা করে নাই। এবং হিন্দুত্ববাদের চর্চাটা হলে হিন্দু ধর্মকে এমনভাবে রূপায়িত করা, এমনভাবে ডিজাইন করা, অ্যাডর্ন করা যে এটা হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং এই ধর্মের আলোকে সারা পৃথিবী সাজানোর চিন্তা ভাবনা করে। এটাই হলো হিন্দুত্ববাদ। আজকে নরেন্দ্র মোদী যে আপনার পপুলিজমের যে রাজনীতি, সেই রাজনীতিকে এমনভাবে এশিয়া মহাদেশের মধ্যে সরানোর চেষ্টা করেছে, যেটা সরানোর কারণে এই আপনার হিন্দুত্ববাদ চালাতে উঠছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা আছে,
আজকে দেখেন বোরকা পরে গেলে কারে ক্লাসে গেলে কারে তাকে ক্লাস করতে দেয় না, বা তার বোরকা খুলতে বলে, বা তারা কারা, তাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে প্রশ্ন তোলে, এই বিভিন্ন ধরনের তথ্য তোলে। তারপরে তাদের প্লাজো পরে আসতে হবে, জিন্স প্যান্ট পরে আসতে হবে, কোট প্যান্ট পরে আসতে হবে। এই জিনিসগুলোই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে নেওয়ার চিন্তা করেন। এবং দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্রি সেক্সের যে বিষয়টা, এই যে ছেলে মেয়ে একসাথে যে চলাফেরার বিষয়টা, এই চলাফেরার বিষয়টা শিক্ষকরাই সবার আগে এটা তুলে ধরে, তুলে নিয়ে আসেন। এই কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মানুষের যে জৈবিক অধিকার এবং যে হিউম্যান রাইটস, সেটা কিন্তু মারাত্মকভাবে ড্রাস্টিক্যালি এটা লঙ্ঘিত হচ্ছে। এই তথ্যগুলোই কিন্তু ব্যারিস্টার ফুয়াদ তুলে ধরছে, কিন্তু সেটার কারণে এক ধরনের শিক্ষকদের অ্যালার্জি হয়েছে, এক ধরনের সুশীল শিক্ষকদের অ্যালার্জি সৃষ্টি হয়েছে। আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পৃথিবীর অন্য অন্য বিভিন্ন দেশে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ নিয়ে, সরকারি স্কলারশিপ নিয়ে, কিন্তু তারা আর কাম ব্যাক করেনি। এবং অনেক শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম মাত্র ডক্টরেট ডিগ্রি, ৩-৪ বছরের ডিগ্রি নিয়ে চামচামির এত লেভেল উপরে গেছে, যেই লেভেলের উপরে যাওয়ার কারণে এই আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এই দীর্ঘ 17 বছর টেকসই হতে পারছে। এটা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি গার্ডস থাকতো, ব্যাকবোন থাকতো সিরিয়াসলি, আমি বলতেছি না যে 2-4 জনের নাই, 2-4 জনের অবশ্যই আছে। আমি একেবারে মিঙ্গেল করে ফেলছি না যে সকলে এই কাজ করে, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি করে। কিন্তু কিছু তো মানুষ আছে যারা এই কাজগুলো করতেছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো খোঁচা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ এটা একটা সময়। আমরা যেরকম বাংলাদেশের সেনাবাহিনী যেরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এই বিএনপি সরকারের নেতৃত্বে, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজে তো পরিবর্তন করা সম্ভব। আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ যদি না দেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে তাদের ভুল ত্রুটি এটা বুঝতে পারবে কিভাবে? তারা বাংলাদেশের আর্থসামাজিক, বাংলাদেশের যে একটা বিশাল অংশ মুসলিম ধর্ম এবং মুসলমান ধর্মের চর্চা করে, সেই জিনিসগুলো যদি না থাকে, তাহলে তো তারা এলিয়েন গ্রহের মধ্যে বসবাস করবে। বাংলাদেশের যে বিরুদ্ধের যে কাজগুলো, সেই কাজগুলোই তারা বারংবার করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে কাজ, সেই কাজগুলো তারা অবশ্যই করতেছে না। আমরা এটা এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুঝবে, বিষয়টা তো এরকম না। বিশ্ববিদ্যালয়ে অসংখ্য বাইরে মানুষ আছে, তারা তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাইতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অসংখ্য ভালোভাবেই বেশি জানে। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ কেন আগাচ্ছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 100% এই জিনিসগুলো প্র্যাকটিস করতেছে। তারা যতটা না এই সমস্ত এই যে জিন্স প্যান্ট পরা, টাই প্যান্ট পরা, শার্ট পরা, এগুলো না যতটা পর্যন্ত অ্যাডপ্ট করতেছে, তার চেয়ে বেশি অ্যাডপ্ট করতেছে রিসার্চ ভিত্তিক কথা। কিভাবে একটা ছেলে বিদেশি স্কলারশিপ অ্যাড অন করতে পারবে, কিভাবে একটা রিসার্চ করতে পারবে, এই জিনিসগুলো নিয়ে তারা গবেষণা করতেছে। সুতরাং তারা তো আগাবে। সুতরাং আমি মনে করি ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলছে, সেই কথাগুলো 100% যদি আপনারা বাস্তব ভিত্তিক নিতে চান, এটা যদি প্র্যাকটিস করতে চান সমাজের মধ্যে, তাহলে তার কথাকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচিত হবে যে তারা যেন আরো সুন্দরভাবে একাডেমিক্যালি পড়াশোনায় আরো উদ্যোগী হয়, এবং এই যে কথাগুলো বলছে এই কথাগুলোকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে। মুসলিমদের অবদান না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই আবিষ্কৃত হতো না, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। এটাকে যেমন প্রায়োরিটি দিতে হবে, একইভাবে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের ভিতরে যে মৌলবাদ চারা দেওয়া উঠছে, আমাদের ভিতরে যে এই যে সুশীল শ্রেণীর এক ধরনের চারা দেওয়া উঠছে, মৌলবাদ বলতে সুশীল শ্রেণীকে বোঝাচ্ছে, তারাই তো মূলত কট্টর। তারা যেভাবে কট্টর পন্থার নিয়ম নীতি অবলম্বন করে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। সেখান থেকে বের হয়ে এসে অ্যাকচুয়াল রিসার্চ কি বলে, অ্যাকচুয়াল বিশ্ববিদ্যালয়ের সাথে যে তথ্যগুলো যায়, সেই তথ্যগুলো নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে। যদি এটা করতে পারি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্যেই আরো আগাবে, এবং বড় বড় জিনিস আবিষ্কার করবে, যেটা বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের জন্য হিতকর হবে, সকল মানুষের জন্য ভালো হবে। এটা আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষকদের মধ্যে এটা বোধোদয় হবে, এবং তারা অবশ্যই ব্যারিস্টার ফুয়াদের পক্ষে জোরালো যুক্তি দাঁড় করাবে। যদি দাঁড় করাতে পারে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।